প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো এবং সুস্থ থেকে আপনাদের উপর অর্পিত মহান দায়িত্ব লেখাপড়াটুকু চালিয়ে যাচ্ছেন। আজ আমি উপস্থিত হয়েছি পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে আলোচনা। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার্টনারশিপ। এই পার্টনারশিপকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের জননী বলা হয়। অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার এই পার্টনারশিপ। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি আমি বোর্ডে নিয়ে যাচ্ছি। আগেই আলোচনা করেছি, আগেই বলেছি আজকের আলোচনার বিষয়বস্তু পার্টনারশিপ অ্যাকাউন্ট। পার্টনারশিপ অ্যাকাউন্টের সঠিক বাংলা হলো অংশীদারি কারবারের হিসাব। অংশীদারি কারবারের হিসাব আমাদের সিলেবাসে 3 রকমের অঙ্কর কথা বলা হয়েছে। একটা হলো অ্যাডমিশন অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার্স অ্যান্ড ডিসলিউশন অফ পার্টনারশিপ। অর্থাৎ অংশীদারের আগমন, অংশীদারের অবসর গ্রহণ এবং কারবারটি বিলোপ সাধন। এই 3টি উপাদান, 3টি অধ্যায়ের সমন্বয়েই মূলত পার্টনারশিপ অ্যাকাউন্ট হয়েছে আমাদের, যার মধ্যে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যাডমিশন এবং রিটায়ারমেন্ট। অ্যাডমিশন শব্দের অর্থ হলো নতুন অংশীদারের আগমন। রিটায়ারমেন্ট শব্দের অর্থ হলো পুরাতনদের মধ্য থেকে একজনের অবসর গ্রহণ বা একজনের চলে যাওয়া। তাহলে কেন চলে যায়, কেন আসে? কারবারের পরিধিকে বাড়ানোর জন্য, কারবারের অনুমোদিত মূলধনকে বাড়ানোর জন্য, পরিচালকের সংখ্যা বৃদ্ধি করার জন্য বা আরও বেশি মুনাফা অর্জন করার জন্য যখন কারবারটা সম্প্রসারণ করার চিন্তা ভাবনা করা হয় তখন নতুন অংশীদারের আগমন করানো হয় বা পুরাতন অংশীদারবৃন্দ সমন্বয় সাধন করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নতুন আরেকজন অংশীদারকে গ্রহণ করা হয়। এটার নাম হলো অ্যাডমিশন অফ পার্টনার্স। পুরাতন অংশীদারদের মধ্য থেকেই যখন অনেক দিন থেকে ব্যবসা বাণিজ্য করতে আসতেছিল বা করে আসতেছিল, এদের মধ্য থেকে কোনো একজন অংশীদারের অসুস্থতাজনিত কারণ বা আবাসিক জায়গা পরিবর্তনজনিত কারণ বা অন্য কোনো পারিপার্শ্বিক কারণে একজন অংশীদার কারবার থেকে বিদায় গ্রহণ করবেন বা ব্যবসা থেকে ইস্তফা দিবেন বা ব্যবসা থেকে চলে যাবেন। এটা হলো আমাদের রিটায়ারমেন্ট। অ্যাডমিশন এবং রিটায়ারমেন্টের একই করণীয়, একই কাজ, একই শখ, একই অ্যাক্টিভিটিস। এই কারণেই আমি আপনাদের অ্যাডমিশন এবং রিটায়ারমেন্ট একসাথে দিয়েছি প্রিয় বন্ধুরা। তাহলে এই অধ্যায় হতে আমাকে জানতে হবে প্রধান করণীয় বিষয়। অর্থাৎ এখানে কিন্তু অধ্যায় একটি নয়, এখানে অধ্যায় আছে 2টি। একটি হলো অ্যাডমিশন, একটি হলো রিটায়ারমেন্ট। অ্যাডমিশন এবং রিটায়ারমেন্টকে যখন একসাথে করা হয় তখন অ্যাডমিশন অ্যান্ড রিটায়ারমেন্ট বলা হয়, কিন্তু অঙ্ক কিন্তু আলাদা, আমাদের অধ্যায়ও আলাদা, অঙ্কও আলাদা, নিয়ম শৃঙ্খলাও কিন্তু প্রায় এক, অর্থাৎ প্রায় সেম। এইখানে 2টা সমগোত্রীয় হওয়ার কারণে, সমজাতীয় হওয়ার কারণে আমি 2টি একসাথে দিয়েছি। তাহলে অংশীদারি কারবারের হিসাব, আগমন এবং অবসর গ্রহণ থেকে হালকা করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি আপনাদের। এই অধ্যায় হতে প্রধান করণীয় বিষয় জার্নাল এন্ট্রিজ, রিভলিউশন নামের একটি অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল নামের একটি অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। প্রিয় বন্ধুরা, যদি কোনো নামের সাথে অ্যাকাউন্ট শব্দটি লেখা থাকে এটা কিন্তু লেজার হয়ে যায়। যে কোনো বিষয়ের সাথে যদি অ্যাকাউন্ট তৈরি করতে বলে, কোনো বিষয় নামের পরে বলছে অ্যাকাউন্ট, তাহলে বুঝতে হবে এটা আমাদেরকে খতিয়ান করতে হবে। আর খতিয়ানগুলো কিন্তু জাবেদার উপর নির্ভর করে। খতিয়ানগুলো কি জাবেদার উপরে নির্ভর করে। তাহলে জাবেদাররা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু খতিয়ান করতেই পারবেন, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের প্রধান করণীয় বিষয় 4টি: জার্নাল এন্ট্রিজ, রিভলিউশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। বলা হলো অঙ্ক করতে গুরুত্বপূর্ণ টার্গেট সমূহ, অর্থাৎ অ্যাডমিশনের অঙ্ক করি আর রিটায়ারমেন্টের অঙ্ক করি। অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট যে কোনো অধ্যায়ের অঙ্কই করি না কেন, সেই অধ্যায়ের অঙ্কটা করতে গেলে আমার 3টি গুরুত্বপূর্ণ টার্গেট পূরণ করতে হয়। 1 নাম্বার টার্গেট হলো অংশীদারদের নামগুলোর দেখা, কে নতুন কে পুরাতন।
অর্থাৎ এখানে অংশীদার আছে দুই রকমের। পূর্ব থেকেই যারা ব্যবসা বাণিজ্য করে আসতেছিল তারা হলো পুরাতন অংশীদার, আর আজকে যে ব্যক্তি নতুন করে কারবারে আসতেছে সে হলো নতুন অংশীদার। তাহলে অংশীদার নাম বললেই কিন্তু হবে না, অংশীদারদের নামগুলোর মাঝে কেউ কেউ থাকবে পুরাতন আর কেউ থাকবে নতুন। তাহলে পুরাতনকে এবং নতুনকে সেই নামটি আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে জানতে হবে। 2 নাম্বার, লাভ লোকসান বন্টন অনুপাত আছে কিনা, অর্থাৎ পুরাতন অংশীদার এবং নতুন অংশীদারদের মাঝে কি অনুপাতে লাভ লোকসান বন্টিত হবে সেই অনুপাতটা প্রশ্নে আছে কিনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি অনুপাত দেওয়া থাকে যা কিছুই বন্টিত হোক না কেন সেই অনুপাতের মাধ্যমেই বন্টিত হবে। আর যদি প্রশ্নটিতে অনুপাত দেওয়া না থাকে তাহলে যা কিছুই বন্টিত হোক না কেন সকল অংশীদারদের মাঝে সমান সমান করে বন্টন করতে হবে। তাহলে 2 নাম্বার টার্গেট অনুপাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনুপাত থাকলে যা কিছুই বন্টিত হোক অনুপাতের মাধ্যমে বন্টিত হবে। আর যদি অনুপাত না থাকে যা কিছুই বন্টিত হোক না কেন সবার মাঝেই সমান অনুপাতে বন্টিত হবে। তারপরে ব্যালেন্স শিট হতে দুইটি বিষয় পুরাতন অংশীদারদের মাঝে বন্টন করে নিতে হয়। 1 নাম্বার জেনারেল রিজার্ভ, 2 নাম্বার ইনকাম স্টেটমেন্ট। তার মানে প্রশ্নে যে ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে সেই ব্যালেন্স শিটের মধ্যে 2টা জিনিস আমরা তালাশ করব বা খুঁজে দেখব যে সেই 2টি জিনিস আমাদের আছে কিনা। 1 নাম্বার জেনারেল রিজার্ভ আছে কিনা, 2 নাম্বার ইনকাম স্টেটমেন্ট অথবা ইনকাম সামারি আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাট ফার্স্ট এই 2টা বিষয়ই কিন্তু পুরাতন অংশীদারদের মাঝে কি করতে হবে, বন্টন করতে হবে। এই কারণেই টার্গেট 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা। আমি আপনাদের নিয়ে যাচ্ছি, যেহেতু বলা হয়েছে প্রধান করণীয় হলো আমাদের জার্নাল, তাহলে জার্নালগুলো যদি আপনি করতে পারেন তাহলে লেজার করতে পারবেন। আর লেজার করতে পারা মানেই কিন্তু ব্যালেন্স শিটটা অনায়াসে হয়ে যাওয়া, কারণ এদের ব্যালেন্স দিয়েই মূলত ব্যালেন্স শিট রচনা করতে হয়। তাহলে আমি সর্বপ্রথম আজকে লিখতে যাচ্ছি জার্নাল করিবার নিয়ম। জার্নাল করিবার নিয়ম অর্থাৎ জাবেদাগুলো আপনি কোন নিয়মে করবেন বা জাবেদা কিভাবে করতে হবে সেটাই হলো অঙ্কের মূল গুরুত্বপূর্ণ বিষয়। 1 নাম্বার ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ থাকলে, ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ থাকলে, তাহলে ব্যালেন্স শিটে যদি জেনারেল রিজার্ভ থাকে তাহলে তার জাবেদাটা হবে জেনারেল রিজার্ভ ডেবিট। যদিও বা ডেবিট ক্রেডিট আমরা মুখে বলি, বাট এখানে কিন্তু লিখি না। আর হলো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো আমরা যখন এই ব্যালেন্স শিট থেকে জাবেদা দেখব তখন আমরা নজর দিব ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ আছে কিনা। যদি ব্যালেন্স শিটে আমাদের জেনারেল রিজার্ভ থাকে তাহলে সেটি প্রথমেই আমাদের পুরাতন অংশীদারদের মাঝে পুরাতন অনুপাতে বন্টন করতে হবে, অর্থাৎ যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতে পুরাতনদের মাঝে বন্টন হবে। আর যদি অনুপাত না থাকে তাহলে সমান সমান করে বন্টন করতে হবে। 2 নাম্বার ব্যালেন্স শিটের দায় পাশে ইনকাম স্টেটমেন্ট আছে কিনা, বা ইনকাম স্টেটমেন্ট থাকলে, এখানে ইনকাম স্টেটমেন্ট এবং সামারি কিন্তু একই জিনিস। যদি ইনকাম স্টেটমেন্ট লেখা থাকে তাহলে আপনি ইনকাম স্টেটমেন্ট লিখবেন, যদি ইনকাম সামারি লেখা থাকে তাহলে আপনি ইনকাম সামারি লিখবেন, তবে দুটি কিন্তু একই জিনিস। তাহলে ব্যালেন্স শিটের দায় পাশে ইনকাম স্টেটমেন্ট যদি থাকে তাহলে তার জাবেদাকরণ করতে হবে আপনাকে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর হলো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যালেন্স শিটের দায় পাশে যদি ইনকাম স্টেটমেন্ট থাকে তাহলে তার জাবেদা করতে হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখন আমি 3 নাম্বারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ব্যালেন্স শিটের সম্পদ পাশে ইনকাম স্টেটমেন্ট থাকলে, ব্যালেন্স শিটের সম্পদ পাশে
ইনকাম স্টেটমেন্ট থাকলে আমি আগেও বলেছি এটা স্টেটমেন্ট থাকতে পারে, সামারি থাকতে পারে। যদি সামারি থাকে সামারি লিখবেন, যদি ইনকাম স্টেটমেন্ট লেখা থাকে ইনকাম স্টেটমেন্ট লিখবেন। তাহলে ব্যালেন্স শিটের সম্পদ পাশে ইনকাম স্টেটমেন্ট থাকলে তার মানে ইনকাম স্টেটমেন্ট নামটা সম্পদ পাশেও থাকতে পারে, দায় পাশেও থাকতে পারে। তাহলে সম্পদ পাশে থাকলো না দায় পাশে থাকলো সেটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে তারপরে কিন্তু আপনি অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন। তাহলে এখানে তার জাবেদা হবে আমাদের ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট। ওল্ড পার্টনার্স বলতে পুরাতন অংশীদার, আর পুরাতন অংশীদার বলতে কিন্তু পূর্ব থেকে যারা ব্যবসা বাণিজ্য করে আসতেছিল তারাই পুরাতন অংশীদার। তাহলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট অ্যাঙ্গেল করে হবে আমার ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। তাহলে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো যদি আমাদের ইনকাম স্টেটমেন্ট অথবা ইনকাম সামারিটা দায় পাশে থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, পুরাতন অংশীদারদের নাম ক্যাপিটাল ক্রেডিট। আর যদি ব্যালেন্স শিটের সম্পদ পাশে ইনকাম স্টেটমেন্ট থাকে তাহলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আমি নিয়ে যাব আপনাদের চতুর্থ নাম্বার জার্নালে। চতুর্থ নাম্বার জার্নালটাই আমাদের কি হবে সেটি আমি লিখে দিচ্ছি। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখন চতুর্থ নাম্বার পর্বে। চতুর্থ নাম্বার হলো নতুন অংশীদার, নতুন অংশীদার কারবারে মূলধন বাবদ টাকা আনলে, অর্থাৎ নতুন অংশীদার কারবারে যখন যোগদান করবে বা আসবে তখন তাকে কিন্তু পুরাতন অংশীদারদের ন্যায় তাকেও কিন্তু কারবারে মূলধন আনতে হবে। তাহলে নতুন অংশীদার যদি কারবারে মূলধন বাবদ টাকা নিয়ে আসে তখন তার জাবেদা হবে ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখানে কিন্তু আসলে নিউ পার্টনার্স লেখা যাবে না, বরং যে পার্টনার্সদের নামটা থাকবে সেই পার্টনার্সদের নামটা এখানে লিখতে হবে। তাহলে কি বলা হলো, নতুন অংশীদার যখন কারবারে মূলধন বাবদ টাকা নিয়ে আসবে তখন তার জাবেদা হবে ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। পঞ্চম নাম্বার অপশনে নিয়ে যাচ্ছি আপনাদের নতুন অংশীদার কারবারে সুনাম বাবদ টাকা নিয়ে আসলে, নতুন অংশীদার কারবারে সুনাম বাবদ টাকা নিয়ে আসলে, নতুন অংশীদার কারবারে সুনাম বাবদ টাকা নিয়ে আসলে তার মানে দাঁড়ালো নতুন অংশীদার কারবারে দুটি জিনিস আনবে, একটা হলো নগদ টাকা আনবে আর একটা হলো সুনাম আনবে। যখন নগদ টাকা নিয়ে আসবে তখন ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, আর যখন সুনাম বাবদ টাকা নিয়ে আসবে তখন তার জাবেদা হবে ক্যাশ ডেবিট এবং গুডউইল নামটি ক্রেডিট। গুডউইলের বাংলা হলো সুনাম, আর সুনাম কাকে বলে, সুখ্যাতির বিনিময়ে বাড়তি সুবিধা অর্জন। অর্থাৎ যখন একটি কারবার প্রতিষ্ঠান একটা সুখ্যাতির বিনিময়ে বাড়তি কোনো সুবিধা গ্রহণ করে এই বাড়তি সুবিধাকেই সুনাম বলে। তাহলে মিস্টার নতুন অংশীদার যদি কারবারে সুনাম বাবদ টাকা নিয়ে আসে তখন তার জাবেদা হবে ক্যাশ ডেবিট এবং গুডউইল ক্রেডিট। আমি ষষ্ঠ নাম্বারে নিয়ে যাচ্ছি নতুন অংশীদার কর্তৃক আনিত সুনাম বন্টন করা হলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই নতুন অংশীদার যে গুডউইলটা নিয়ে এসেছে তা যদি বন্টন করতে বলে তারপরেও বন্টন করতে হবে, যদি বন্টন করতে না বলে তারপরেও পুরাতনদের মাঝে এই আনিত গুডউইলটা বন্টন করতে হবে। তখন তার জাবেদা হবে গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নতুন অংশীদার যখনই কারবারে সুনাম বাবদ টাকা নিয়ে আসবে, সুনাম নিয়ে আসার জন্য একটি জাবেদা, তাৎক্ষণিকভাবে পুরাতনদের মাঝে বন্টন করার জন্য আরেকটা জাবেদা। আমি যাচ্ছি আপনাদেরকে 7 নাম্বারে নিয়ে। নতুন করে কারবারে সুনাম ধার্য করা হলে, নতুন করে কারবারে সুনাম ধার্য করা হলে, ধার্য করা মানে কিন্তু স্থির করা, ধার্য করা হলে, তাহলে নতুন করে যদি কারবারে সুনামটা ধার্য করা হয়
তাহলেও কিন্তু ওই বন্টনের মতোই জাবেদা হয়, তখন তার জাবেদা হবে গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ওল্ড পার্টনার্স বলতে পুরাতন অংশীদার, আর পুরাতন অংশীদার বলতে প্রথম থেকে বা আগে থেকে যে অংশীদার বৃন্দ তাদের ব্যবসা পরিচালনা করে আসতেছিল তারাই হলো আমার ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। তাহলে নতুন করে কারবারে যদি সুনামটা ধার্য করা হয় তাহলে গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। আমি নিয়ে যাচ্ছি আপনাদের 8 নাম্বার পর্বে। 8 নাম্বার পর্বটি হলো 8 নাম্বার পর্ব। তাহলে 8 নাম্বার পর্বে আমি পুরোটাই মুছে ফেলি, যেহেতু আপনারা ইতিমধ্যে লিখে ফেলেছেন আশা করি। 8 নাম্বার পর্ব হলো আনিত সুনাম কারবার হতে তুলে নেওয়া হলে, আনিত সুনাম কারবার হতে, আনিত সুনাম কারবার হতে তুলে নেওয়া হলে, এই তুলে নেওয়াটা কিন্তু মূলত আমাদের উত্তোলন করা। তাহলে আনিত সুনাম কারবার হতে তুলে নেওয়া হলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট অ্যাঙ্গেল করে লিখবেন ক্যাশ ক্রেডিট। ডেবিট ক্রেডিট এ যুগে বানান করে লিখতে হয় না, শুধু একটু অ্যাঙ্গেল করে লিখতে হয়, অর্থাৎ বাঁকা করে লিখতে হয়। তারপরে আমি 9 নাম্বার বিষয়টা লিখতে যাচ্ছি, ধার্যকৃত সুনাম, ধার্যকৃত সুনাম কারবার হতে তুলে নেওয়া হলে, ধার্যকৃত সুনাম কারবার হতে তুলে নেওয়া হলে, আমি আগেই বলেছি তুলে নেওয়াটা কিন্তু মূলত উত্তোলন করে নেওয়া। তাহলে আমরা কি লিখলাম এইখানে, ধার্যকৃত সুনাম কারবার হতে তুলে নেওয়া হলে, তাহলে এখানে হবে যথারীতি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট এবং গুডউইল নামটি ক্রেডিট। যখন নতুন অংশীদার কারবারে সুনাম বাবদ টাকা নিয়ে এসেছিল, নতুন করে টাকা নিয়ে আসা মাত্রই ক্যাশটা ডেবিট হয়েছিল, কিন্তু যখন সুনাম বাবদ টাকাটা না নিয়ে এসে যখন নতুন করে সুনাম ধার্য করা হয়েছিল, ধার্যকৃত সুনামের ক্ষেত্রে কিন্তু নগদ টাকার কোনো ট্রানজ্যাকশন ঘটেনি। অতএব যখন আনিত সুনাম তুলে নিবে তখন ক্যাশটা ক্রেডিট হবে, আর যখন ধার্যকৃত সুনাম তুলে নিবে তখন গুডউইলটা আমাদের ক্রেডিট হয়ে যাবে। আমি 10 নাম্বারে নিয়ে যাচ্ছি, সম্পদের মূল্য, সম্পদের মূল্য বৃদ্ধি পাইলে, সম্পদের মূল্য বৃদ্ধি পাইলে বা বাড়ানো হলে। তাহলে বিষয়টা কি, যদি আমাদের সম্পদের মূল্য বৃদ্ধি পায় অথবা আমরা ইচ্ছা করে সম্পদের মূল্যটা বাড়িয়ে দেই, তখন তার জাবেদা হবে দ্যাট অ্যাসেটস ডেবিট। দ্যাট অ্যাসেটস বলতে কিন্তু আমরা বুঝি ওই সম্পদের নাম, তাহলে দ্যাট অ্যাসেটস ডেবিট অ্যাঙ্গেল করে আমাদের রিভলিউশন ক্রেডিট। রিভলিউশন মানে কিন্তু মূল্যায়ন করা। আমি নিয়ে যাচ্ছি আপনাদের 11 নাম্বারে, সম্পদের মূল্য হ্রাস পাইলে, সম্পদের মূল্য, সম্পদের মূল্য হ্রাস পাইলে বা কমে গেলে, সম্পদের মূল্য হ্রাস পাইলে বা কমে গেলে, হ্রাস পাওয়া মানেই কমে যাওয়া, তাহলে সম্পদের মূল্য হ্রাস পাওয়া বা কমে যদি যায় তখন তার জাবেদা হবে রিভলিউশন ডেবিট। রিভলিউশন ডেবিট অ্যাঙ্গেল করে দ্যাট অ্যাসেটস ক্রেডিট। এইখানে দ্যাট অ্যাসেটস শব্দটা কিন্তু আসলেই যে সম্পদটা আমার কমে যাবে অথবা যে সম্পদটা আমার বেড়ে যাবে সেই সম্পদকেই এখানে দ্যাট অ্যাসেটস বলা হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 12 নাম্বার পর্বে। 12 নাম্বার পর্বটি হলো আমাদের, 12 নাম্বার বিষয়টি হলো আমাদের দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে। 12 নাম্বার আমি লিখব দায়ের পরিমাণ, দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে, বৃদ্ধি পাইলে, দায়ের পরিমাণ বৃদ্ধি পাইলে বা বাড়ানো হলে। তাহলে এটা কিন্তু আমরা দায়ের পরিমাণ ইচ্ছা করলেই বাড়াতে পারবো, ইচ্ছা করলে বাড়াতে পারবো, আবার কিন্তু আমাদের দেখা গেল যে কমাইতেও পারবো।
তাহলে যদি বৃদ্ধি পায় বা বাড়ানো হয় তখন তার জাবেদা হবে রিভলিউশন ডেবিট, রিভলিউশন ডেবিট, দ্যাট লাইবিলিটিস ক্রেডিট। দ্যাট লাইবিলিটিস বলতে কিন্তু যে দায়টা বৃদ্ধি পেল সে দায়ের নামটাই আমাদের ক্রেডিট করা হবে। আমি যাচ্ছি 13 নাম্বার সিরিয়ালে। দায়ের পরিমাণ, দায়ের পরিমাণ, দায়ের পরিমাণ হ্রাস পাইলে, দায়ের পরিমাণ হ্রাস পাইলে, দায়ের পরিমাণ হ্রাস পাইলে বা কমে গেলে, দায়ের প্রিয় বন্ধুরা, দায়ের পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে দায়ের পরিমাণ হ্রাস পায় বা কমে গেলে তখন তার জাবেদা হবে দ্যাট লাইবিলিটিস ডেবিট, দ্যাট লাইবিলিটিস ডেবিট রিভলিউশন ক্রেডিট। তাহলে দায়ের পরিমাণ বৃদ্ধিও পাইতে পারে, দায়ের পরিমাণ কিন্তু হ্রাসও পাইতে পারে, তখন কিন্তু এটা আমাদের তাহলে দায়ের পরিমাণ হ্রাস পাইলে বা কমে গেলে দ্যাট লাইবিলিটিস ডেবিট রিভলিউশন ক্রেডিট। যাচ্ছি আমি আপনাদের 14 নাম্বার সিরিয়ালে। রিভলিউশন অ্যাকাউন্টে প্রফিট হলে, রিভলিউশন অ্যাকাউন্টে, রিভলিউশন অ্যাকাউন্টে প্রফিট হলে, রিভলিউশন অ্যাকাউন্টে প্রফিট হলে রিভলিউশন ডেবিট, রিভলিউশন অ্যাকাউন্টে প্রফিট হলে রিভলিউশন ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ওল্ড পার্টনার্স বলতে কিন্তু আমরা বুঝি পুরাতন অংশীদারদের নাম। তাহলে রিভলিউশন অ্যাকাউন্টের প্রফিট হলে রিভলিউশন অ্যাকাউন্ট, রিভলিউশন ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। নিয়ে যাচ্ছি আপনাদেরকে 15 নাম্বার পর্বে। রিভলিউশন অ্যাকাউন্টে লস হলে, রিভলিউশন অ্যাকাউন্টে, রিভলিউশন অ্যাকাউন্টে লস হলে, তাহলে আমরা লিখেছি রিভলিউশন অ্যাকাউন্টে লস হলে, প্রফিট হলে যদি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হয় তাহলে লস হলে কিন্তু ডেবিট হবে। তাহলে ডেবিট দিকে লিখতেছি আমি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, অ্যাঙ্গেল করে লিখবেন আপনি রিভলিউশন ক্রেডিট। তাহলে রিভলিউশন অ্যাকাউন্ট মূলত একটি লেজার। এই লেজারটা করার পরে একটা জাবেদা অবধারিত হচ্ছে, একটা লাভ হতে পারে আর একটা লস হতে পারে। লাভ হলেও তার জাবেদা হবে, লস হলেও কিন্তু তার জাবেদা কনফার্ম দিতেই হবে। কারণ জাবেদা যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলেই শুধু লেজারটা করতে পারবেন, তাছাড়া কিন্তু লেজার করা সম্ভব হবে না। আমি নিয়ে যাচ্ছি আপনাদের 16 নাম্বার পর্বে। কারবারের বিশেষ প্রয়োজনে, কারবারের বিশেষ প্রয়োজনে, কারবারের বিশেষ প্রয়োজনে, কারবারের বিশেষ প্রয়োজনে কোনো অংশীদার, কারবারের বিশেষ প্রয়োজনে কোনো অংশীদার নগদ টাকা আনয়ন করলে, নগদ টাকা আনয়ন করলে অর্থাৎ নিয়ে আসলে, দেখা গেল কারবারে কোনো দুর্যোগ মুহূর্ত এসেছে বা কারবারের কোনো এখন একটা খারাপ সময় যাচ্ছে, এই মুহূর্তে কোনো অংশীদারকে নগদ টাকা কারবারে কিছু আনলেই সেটা সমাধান হচ্ছে। তাহলে সেই দৃষ্টিকোণ বিবেচনা করে কোনো না কোনো অংশীদার যখন নগদ টাকা কারবারে নিয়ে আসবে তখন তার জাবেদা হবে ক্যাশ ডেবিট, দ্যাট পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এটা কিন্তু আসলে পুরাতন অংশীদারদের মধ্যেই হয়ে যেতে পারে অথবা নতুনের ক্ষেত্রেও হতে পারে। তাহলে ক্যাশ ডেবিট, দ্যাট পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। 17 নাম্বার শেষ নাম্বার জাবেদা এটা। তাহলে কারবার হতে কোনো অংশীদার নগদ টাকা তুলে নিলে, কারবার হতে কোনো অংশীদার নগদ টাকা তুলে নিলে, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে হয়তোবা টাকা তাদের ব্যক্তিগত প্রয়োজনের স্বার্থে হতে পারে বা অন্য কোনো স্বার্থে হতে পারে, টাকা কিন্তু তারা তুলে নিবে। যখন কারবার হতে কোনো টাকা, যখন কারবার হতে কোনো টাকা
যখন কারবার হতে কোনো অংশীদার নগদ টাকা তুলে নিবে তখন দ্যাট পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, দ্যাট পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, দ্যাট পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, তারপরে হবে আমাদের ক্যাশ ক্রেডিট। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই পার্টনারশিপ অ্যাকাউন্টের অ্যাডমিশন অঙ্ক হতে শুধুমাত্র জাবেদার নিয়ম শৃঙ্খলাগুলো নিয়ে কথা বলেছি, প্রাথমিক স্টেজের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। আসলেই আপনারা জেনে গেছেন ইতিমধ্যে পার্টনারশিপ অ্যাকাউন্ট কিন্তু অনেক বড় একটি চ্যাপ্টার। এটা কিন্তু আসলে এক লেকচারে শেষ করা সম্ভব নয়, এখানে একাধিক লেকচারের দরকার হবে। আপনারা আমার সাথেই থাকুন, আমার সাথেই থাকবেন, আমার ক্লাসগুলো দেখতে থাকবেন। ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।